রাষ্ট্র বলতে আমরা বুঝি নির্দিষ্ট একটি ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ও সার্বভৌম। আমাদের দেশের অর্থাৎ একটি দেশ বা রাষ্ট্র সেটি আমাদের আছে, জনসংখ্যাও আছে, শুধু আছে বললে ভুল হবে, থাকার অধিক আছে, সরকারও আছে এবং সার্বভৌমত্বও আছে। আর একটু আধুনিকভাবে বললে আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা হচ্ছে অন্যান্য স্বীকৃতপ্রাপ্ত দেশের দ্বারা নিজস্ব দেশের স্বীকৃতি, অর্থাৎ আমাদের যে সার্বভৌমত্ব এখানে কোনো প্রশ্ন নেই। একটি রাষ্ট্রের মৌলিক চারটি উপাদান নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব এবং পাশাপাশি অন্যান্য স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। এখন আলোচনা করা যাক কিছু অতীতের ঘটনা, কারণ আমরা সরকার নিয়ে টানাপোড়েনে পড়েছি এবং এখান থেকে আমাদের গণতান্ত্রিক উপায়েই উত্তরণ ঘটাতে হবে, যেহেতু আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ, কোনো রাজা বাদশার বা একনায়কতন্ত্র বা পরিবারতান্ত্রিক কোনো দেশ নয়। জনগণ যাকে চাইবে তাকে ক্ষমতায় বসাবে, যাকে চাইবে তাকে ক্ষমতায় থেকে উৎখাত করবে। একটি নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময় পরপর জাতীয় নির্বাচন হয়, সেখানে জনগণ ভোট দেয়। দেশের নির্দিষ্ট যে জনগণ, যাকে আমরা দেশের নাগরিক বলে জানি, তারাই পরবর্তী সরকারকে ক্ষমতায় আনে। সে চলমান সরকারও হতে পারে, নতুন কোনো সরকারও হতে পারে, যাকে ইচ্ছা তাকে জনগণ ক্ষমতায় বসাতে পারে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে গত কয়েক বছরে যে সরকার নিয়ে টানাপোড়েন চলছে, সো-কল্ড একটি বিনা ভোটের সরকার ছিল, আলাদিনের দৈত্যর মতো আমাদের ঘাড়ে চেপে বসেছিল। সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছে আমাদের দেশের জনগণ এবং অপোজিশন পার্টি যারা, তারা আরও যেসব রাজনৈতিক দল আছে, কেউই পেরে ওঠেনি। কেন পেরে ওঠেনি সেটা আমরা সবাই জানি। এখানে আসলে আমি একজন আমজনতা হিসাবে সমালোচনা করি, আলোচনা করি। এতদিন আমাদের মুখ বন্ধ ছিল, এখন মুখ বন্ধ নেই, আমরা দুইটা কথা বলতে পারি। আমাদের দেশে প্রধানত দুইটি দল ছিল বা আছে, একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি। এই আওয়ামী লীগ আলাদিনের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসেছিল, যাকে 24-এর গণ অভ্যুত্থানে আমরা উৎখাত করেছি, ছাত্র জনতারা উৎখাত করেছে, সাধারণ জনগণ এতে সহযোগিতা করেছে, নিজেদের প্রাণ দিয়েছে, রাজপথে নেমে এসেছে এবং সে ফ্যাসিস্ট পতিত আওয়ামী সরকার পালিয়ে গিয়েছে। এখন অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়েছে, যেটাকে আমরা বৈপ্লবিক সরকার বলছি। তারা দেশ পরিচালনার দায়িত্ব আছে। এটাই সাধারণত হয়, বিপ্লবের মাধ্যমে কোনো সরকার উৎখাত হলে যারা বিপ্লবের সঙ্গে জড়িত থাকে তারাই দেশ পরিচালনার দায়িত্ব নেন। নির্দিষ্ট এক সময় পর্যন্ত তারা দেশ পরিচালনার পরে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার বুঝে দিয়ে তারা বিদায় নেন। তো ইদানিং যে ব্যাপারটা নিয়ে হইচই হচ্ছে, তার প্রথম থেকে শুরু করা যাক। কয়েক বছর আগে ডাকসুর ভিপি নূর একটি দল গঠন করেছিল, সেটি আমরা সবাই জানি। তারা বেশ অনেক দূর অগ্রসর হয়েছিল। আসলে বাংলাদেশের জনগণ একটি বিকল্প এবং সিস্টেমেটিক রাজনৈতিক দলের খোঁজে আছে, ছিল। কারণ এই পরিবারতন্ত্র বা পরিবার ঘেঁষা রাজনৈতিক দলগুলো থেকে তারা মুক্তি পেতে চাচ্ছিল। তো ভিপি নূরের গণ অধিকার পরিষদ নামে যে দলটা ছিল, সেই দলের শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত আমরা জানি কেন এমন হয়েছে, তাও জানি। এখন ভিপি নূরের নাম হয়েছে বিকাশ নূর। কেন হয়েছে সেটাও আমরা জানি। আসলে এখানে বিশদভাবে বলার কিছু নেই। যারা রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখেন, আমাদের দেশের যারা সচেতন নাগরিক,
তাদেরকে সব কিছু বুঝিয়ে বলতে হবে না, তারা মোটামুটি জানেন সব কিছু। এই ভিপি নূর যখন তার রাজনৈতিক দল গঠন করে গণ অধিকার পরিষদ, সেখানে বেশ সমর্থন পেয়েছিল বাংলার জনগণের। এই ভিপি নূরের দলকে সাপোর্ট করেছিল অর্থ দিয়ে, সমর্থন দিয়ে, এবং ভিপি নূর বেশ অগ্রসরও হয়েছিল। যতদূর জানি আমাদের 64টি জেলায় তাদের সাংগঠনিক কার্যক্রম দেওয়া হয়েছিল, বেশ কয়েকটি থানা পর্যায়েও দেওয়া হয়েছিল, সম্পূর্ণ থানা নয়। তো এই ভিপি নূর কী করত, তার একটা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে তার একটি পেজ ছিল, সেখানে সে মাঝে মাঝে ভিডিও আপলোড করত। দেখা যেত সে ভিডিওতে কথা বলার মতো তার কোনো মাইক্রোফোন ছিল না, সেটা তার পাড়ার কোনো এক ছোটো ভাই দিয়েছে। তার ভিডিও ধারণ করার মতো কোনো ক্যামেরা বা মোবাইল কিছু ছিল না, সেটা তো পাড়ার ভাইয়েরা সহযোগিতা করেছে। সে যে বসবে, একটা মোড়া নিয়ে বসতো, সেখানেও তার অনেক কষ্ট হয়েছে সেই মোড়াটি জোগাড় করতে। তার পরিবার নিয়ে, অর্থাৎ সে বিবাহিত ছিল, তার স্ত্রী সন্তান নিয়ে একটা ঘরে খুব কষ্ট করে থাকতো, সেগুলোর ছবিও দেখা যেত। সাদামাটা পোশাক, এভাবে সে ভালো সিম্প্যাথি পেয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম এগুলো সবই সত্যি, আসলে হয়তো তখন সত্যি ছিল ব্যাপারগুলো। তার একটা ছাত্র একদম শূন্য থেকে, স্ক্র্যাচ থেকে রাজনৈতিক দল সৃষ্টি করা, দেশের জনগণের সমর্থন পাওয়া এবং সেখান থেকে বড় পরিসরে একটি রাজনৈতিক দলের সৃষ্টি, এটি চারটিখানি কথা নয়। এর পতন হলো কোথায় থেকে? অর্থের লোভ থেকে। আমাদের দেশের যেসব ভাইয়েরা বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন, তারা অনেক টাকা তাকে পাঠিয়েছে। কারণ শুধু তারাই নয়, দেশ এবং দেশের বাইরে সবাই, এদেশের যারা নাগরিক, যারা এদেশকে ভালোবাসে, তারা সবাই চেয়েছিল একটি বিকল্প কোনো সিস্টেমেটিক দল, কমিটেড একটি দল, রাজনৈতিক দল, যাকে ভরসা করা যায় এবং দুর্নীতি থেকে মুক্ত একটি দল। কিন্তু এই বিকাশ নূরা সেই দুর্নীতি থেকে, মানে পয়সার লোভ সামলাইতে আর পারে নাই। আমরা আস্তে আস্তে তার পরিবর্তন দেখেছি। ইভেন বিতর্কিত একটি দেশের গোয়েন্দা সংস্থার একজনের সঙ্গে সে দেখাও করে এবং এটা নিয়ে দেশে বিস্তর হইচই পড়ে যায়। এবং আস্তে আস্তে তার লাইফস্টাইল সব কিছুতেই পরিবর্তন আসে। তার পারিবারিক যে অবস্থা ছিল, তার বাবা ভাই তারা যে অবস্থায় ছিল, সেখান থেকে তার অনেক অর্থবিত্তের মালিক হয় সংবাদপত্রের মাধ্যমে, যেগুলো আমরা জানতে পারি। সো এই যে একটি দল চালাতে অনেক টাকার প্রয়োজন হয়, এটা আমরা জানি, যেটা বিকাশ নূরের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু জনগণ তার চারপাশে ছিল, জনগণের সহযোগিতা সে পেতে পারত যদি সে তার নীতিতে থাকতো, কিন্তু সে তার নীতিতে থাকতে পারেনি। ফলে এখন সে নামকা ওয়াস্তে একটি ব্যক্তি, কোনো রাজনৈতিক আর দল তার আছে বলে মনে হয় না, বা সে আর বেশি দূর এগিয়ে যেতে পারবে না, কারণ জনগণের ট্রাস্ট সে ধরে রাখতে পারে নাই, সে কমিটেড থাকতে পারে নাই। সো নুরা পাগলা বা এই বিকাশ নূরের ইতিহাস এখানেই শেষ। 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক দল। এই দলটি প্রতি বাংলার মানুষের বিপুল আগ্রহ রয়েছে। তারা এই দলটার কাছে কিছু আশা করে। দলটা সূতিকাগারেই রয়েছে, অর্থাৎ সবেমাত্র তারা ঘোষণা দিয়েছে তাদের দলের। তাদের এখন অনেক দূর যেতে হবে। তাদেরকে মানুষের
মন বুঝতে হবে, এদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, তাদের কি করতে হবে না করতে হবে। তারা যেহেতু এক ঝাঁক শিক্ষিত টকবকে তরুণ এই রাজনীতির সঙ্গে জড়িত, এই পার্টির সঙ্গে জড়িত, এবং তারা নিশ্চয়ই আমাদের এদেশের জনগণের পালস বুঝবে। এখন কথা হচ্ছে, তাদের কাজ তারা তো অবশ্যই করবে, এর জন্যে আমাদের সমর্থন প্রয়োজন, সবারই সমর্থন প্রয়োজন। একটা নতুন রাজনৈতিক দলের পাশে ইচ্ছে হলে আমরা দাঁড়াবো, না হলে দাঁড়াবো না, বা এদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকেরই সেই অধিকার আছে। আমরা যদি তাদের মধ্যে ভালো কিছু দেখি তাহলে অবশ্যই আমরা পাশে থাকব। যদি আমরা না দেখি, প্রাকৃতিক নিয়মেই নুরার দলের মতো এই এনসিপি দলেরও একই অবস্থা হবে। এখন কি হবে না হবে বলা যাচ্ছে না, বা বলার মতন সময় আসেনি। সবেমাত্র তাদের জন্ম, তারা হাঁটতে শিখবে, তারা বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, এইরকমভাবেই তারা এগিয়ে যাবে, অথবা তারা ছুটিকা গৃহেই মৃত্যুবরণ করবে। তাই এদেরকে নিয়ে এখনই বলার কিছু নেই। মজার ব্যাপার হচ্ছে, আমাদের দেশের বৃহৎ যেই কয়েকটি রাজনৈতিক দল আছে তার মধ্যে সর্ববৃহৎ বলা চলে বর্তমানে বিএনপি, তারপরে আছে জামায়াতে ইসলাম, আরও কয়েকটি রাজনৈতিক দল আছে। আমি ঠিক বুঝতে পারছি না কেন তারা এই এনসিপিকে এতটা ভয় পাচ্ছে। ভয় পাওয়ার তো কিছু নেই। আপনারা অনেক পুরাতন রাজনৈতিক দল, আপনাদের জনসমর্থন আছে, আপনারা একেবারেই তৃণমূল পর্যায় থেকে আপনাদের কর্মী আছে, এবং আপনারা বেশ কয়েকবার দেশও পরিচালনা করেছেন। তো কোন রাজনৈতিক দল আসলো না আসলো, সেটা কি কিংস পার্টি না কিংস পার্টি নয়, এগুলো নিয়ে আসলে ভাবার চাইতে আপনাদের দলের ভিতরে যা কিছু হচ্ছে এখন, বাংলার জনগণ যা দেখছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, এইসব নিয়ন্ত্রণ করা বা এগুলো ঠিক করা আপনাদের কর্তব্য। আসলে কি করতে হবে সেটা আপনারা ভালো করেই জানেন। কোথায় কি হচ্ছেন, দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সব কিছুই জানেন, তার অজানা কিছুই নয়। কারণ একটি দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে দল পরিচালনা যিনি করেন, তার কানে সব কিছুই যায়, সে দেশে থাকুক বিদেশে থাকুক, সে সবই জানে। সো এই যে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, এটাকে নিয়ে ভয় না পেয়ে, এটাকে নিয়ে এত গুরুত্ব না দিয়ে, নিজের দলের মধ্যে যে বিশৃঙ্খল অবস্থাটা বিরাজ করছে এখন, সেটা কন্ট্রোল করা জরুরি বলে আমি মনে করি। তিনি মনে করেন কিনা আমি জানি না। এখন ডিজিটাল যুগ, দেশের এক প্রান্তে কোনো কিছু ঘটলে আরেক প্রান্ত সেকেন্ডের মধ্যে জানা যায়। সো কোথায় কি ঘটছে না ঘটছে, কি হচ্ছে না হচ্ছে, কে করছে না করছে, সব কিছুই আসলে বাংলাদেশের জনগণ দেখছে, শুনছে, এবং ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছে যে কি করতে হবে। বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের নিজস্ব দলের ভিতরে যেসব অপকর্ম চলছে, সেগুলোর দিকে নজর দিয়ে একটা ক্লিন ইমেজ জনগণের সামনে আবার নিয়ে আসা। দুইটা ব্যক্তির নাম না বললেই নয়, যদিও তিনজনের নাম বলতে হবে, এর আগের ভিডিওতেও আমি বলেছি। তবে আজকে গোলাম মাওলা রনি নামে যিনি আছেন, তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করেছেন। ফজলুর রহমান তার জীবনের 3 ভাগের 2 ভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, তারপরে বিএনপিতে এসেছেন। এদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, এনারা খুব বেফাস কথাবার্তা বলছেন। এবং গোলাম মাওলা রনি, ইনি আসলে কি চান? ইনি প্রচণ্ড ধুরন্ধর একজন ব্যক্তি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই 2 ব্যক্তি সম্পর্কে চোখখান খোলা রাখা উচিত। 5ই আগস্টের পরে গোলাম মাওলার কিছু কথা সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখেছি, এবং তার পরবর্তীতে আস্তে আস্তে সে যে কখন কি কথা বলছে, ডাইনি হাসিনা বলতো ব্যারিস্টার সুমনকে যে ফেসবুকের এমপি, গোলাম মাওলা রনিও আসলে তার চালাকিটা হচ্ছে যে কোন ধরনের কথা বললে আলোচনায় থাকা যাবে। তার ইউটিউব চ্যানেলে এসে সে ধরনের কথাগুলোই বলে, কখনো আওয়ামী লীগের পক্ষে, কখনো আওয়ামী লীগের বিপক্ষে, কখনো বিএনপির বিপক্ষে, কখনো
বর্তমান সরকারের বিপক্ষে। মানে সে কি করছে, কি বলছে আমরা সবই দেখছি এবং বিরক্তির এক পর্যায়ে চলে গিয়েছে। ফজলুর রহমান সাহেবের বয়স হয়েছে, তার কিছু কথা বুঝে শুনে বলা উচিত, যাতে দলের কোনো ক্ষতি না হয়, যেহেতু তিনি এখন বিএনপিতে আছেন। আমাদের একটি কথা ভুলে গেলে চলবে না, একবার যে আওয়ামী লীগ করেছে তাকে কোনোভাবেই আর বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগের উগ্র আচরণ, উগ্রতা এবং ভেতর থেকে কখনোই তাদের আওয়ামী প্রীতি সরে না। মুখে হয়তো সাময়িক সুবিধার জন্য তারা মুখোশ লাগিয়ে থাকে। জনাব ফজলুর রহমান সাহেবের কিছুদিন আগের একটি ভিডিও দেখলাম, যেখানে সে জাতির জনক বঙ্গবন্ধুর ব্যাপারে এবং তার মেয়ের বর্তমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছেন। যদিও তার উপস্থাপনটা এরকম ছিল যে আসলে মানে দয়া দেখাচ্ছেন, দয়া দেখে এরকম কথা বলছেন। আসলে ব্যাপারটি তা নয়। ধরে নিতে হবে যে ভেতর থেকেই তার কথাগুলো এসেছে। একবার যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগই। তার ভেতরের আচরণ, তাদের কথাবার্তা সব কিছুই একেবারেই জঘন্য টাইপের হবে, এটাই স্বাভাবিক। এবং সুযোগ পেলেই বিএনপির ক্ষতি করবে। সাথে আছেন মাসুদ কামাল। এই লোকটার লাগামহীন কথাবার্তা, নিজেকে বাংলাদেশের 1 নম্বর বুদ্ধিজীবী ভাবেন হয়তোবা, কিন্তু তিনি যে মানুষের বিরক্তির চরম পর্যায়ে চলে গিয়েছে এবং সব কিছুর মধ্যেই একটা সন্দেহ, একটা এই ধরনের তার আচরণ, কথাবার্তা এবং নিজেকে যে কি বুঝাইতে চান তিনি নিজেও হয়তো জানেন না। সোশ্যাল মিডিয়ায় এসে, ভিডিওতে এসে বকবক করে, আর যাদের কথা তিনি উল্লেখ করেন তাদের কথাই কি দেশ চলে? তাদের কথাই কি একটি রাজনৈতিক দল চলে? নাকি মাসুদ কামালের কথাই রাজনৈতিক দল চলে? দেশের যারা সিদ্ধান্ত নেয়, যারা দেশের এখন বিভিন্ন পদে আছে, তারা মাসুদ কামালের কথাই চলবে, তার টকশোর বকবকানি শুনে দেশ চালাবে? এই লোকটার আসলে থামা উচিত আমার মনে হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ডক্টর ইউনূসের সমালোচনা করতে করতে তো একেবারেই চরম অবস্থা করে ফেলছেন। আপনার কথা কি তিনি কানে তোলেন? কানে তোলার মতো কোনো কথা? আপনি এত কথা বলেন কেন? 6-7 মাসে একটি সরকার কি করবে? 17 বছরে একটি সিস্টেমকে শেষ করে দেওয়া হয়েছে। দেশের অবকাঠামো, আর্থিক খাত, সব কিছু, ব্যাংক লুটপাট করা হয়েছে। লক্ষ লক্ষ, শত শত, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। সিন্ডিকেট তৈরি করা হয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য। কাউকে কিছু বলা হয় নাই। সিন্ডিকেটেরা বাজার নিয়ন্ত্রণ করেছে। এগুলো কি রাতারাতি 7 মাস, 6 মাস, 5 মাসের মধ্যে একটি ডক্টর ইউনূস কেন, আমার তো মনে হয় স্বয়ং গড নেমে আসলেও এই সিস্টেম ঠিক করতে তাদের সময় লাগবে। তো যেই দেশটাকে একদম শেষ করে ফেলা হয়েছে, সেখানে আপনি রাতারাতি কি আশা করেন? হ্যাঁ, এই সরকারের অনেক ভুলভ্রান্তি আছে, কারণ তারা কি আগে দেশ চালিয়েছে? ডক্টর ইউনূস কি নিজস্ব রাজনৈতিক দল আছে? তার কি মাঠকর্মী আছে? নাকি তিনি দীর্ঘদিন থেকে রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন? তো তেমন একটি ব্যক্তিকে শুধু তার শিক্ষা, তার নীতি এবং তার যোগ্যতার জন্যই ছাত্র জনতা তাকে জোর করে ক্ষমতায় এনে বসিয়েছে। তিনি না করতে পারেন নাই এবং স্টিল নাও তিনি দেশের জন্য ভালো কিছুই করার চেষ্টা করছেন, কিন্তু তিনি যা চাচ্ছেন অনেক ক্ষেত্রে তা পারছেন না। কারণ আপনাদের মতন কিছু লোক, রাজনৈতিক কিছু দল তাকে সহযোগিতা করছে না। যেখানে দিনের ভোট রাতে হয়, একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট যারা প্রত্যেকটা পদে পদে যারা অক্টোপাসের মতো চেপে ধরে আছে, তাদেরকে তো 6-7 মাসে না, 6-7 বছরেও তো উৎখাত করা সম্ভব নয়। যতটুকু সংস্কার করা দরকার, যতটুকু ক্লিন আপ করলে একটা সুন্দর সাধারণ জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব হবে, ততটুকু অন্তত পক্ষে এই সরকারটুকু যেন করে এবং তাদেরকে আমরা সেই সুযোগ যেন দেই, ততটুকু সময়, যৌক্তিক সময় আমরা যেন তাদেরকে দিই এবং তারা তারপরে অবশ্যই ভোট দিবেন। কারণ তারা একটি বৈপ্লবিক সরকার, তারা জনগণের ভোটে নির্বাচিত নন, কিন্তু তাদের নিজস্ব কিছু ম্যান্ডেট আছে, জনগণের প্রতি তাদের কিছু জবাবদিহিতা আছে, কিছু সংকল্প আছে। কিছু ক্ষেত্রে তাদের অবশ্যই সংস্কার করতে হবে। যদি সংস্কার না করে, তাহলে আমরা যে দেশ আগেও দেখেছি, আমরা ভোটের পরেও এখন এই অবস্থায় ভোট দিলে
ভোটের আয়োজন করলে আমরা একই অবস্থা দেখব। আখেরে কিছু হবে না। হয়তো বড় বড় দলেরা মনে করছে যে যেহেতু এখন আর আওয়ামী লীগ নেই, সেই আলাদিনের দৈত্যটা নেই, তো ভোট দিলে বড় দল বিএনপি ক্ষমতায় আসবে, সংসদে অপোজিশন পার্টি হবে জামায়াতে ইসলাম বা এ ধরনের কোনো দল, সেটা হতেই পারে। কিন্তু আওয়ামী লীগ নেই বলে যে একেবারেই যেভাবে সবাই মনে করছে তেমনই হবে, এমনটি তো নাও হতে পারে। আর ইউনূস সাহেব যা করছেন, তিনি ব্যক্তির স্বার্থে করছেন না। তিনি এদেশে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা আমৃত্যু থাকতে চান না, কিন্তু দেশের একটি সুন্দর সেটেলমেন্ট চান, যে সেটেলমেন্টে এদেশের জনগণকে, বড় বড় রাজনৈতিক দলকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। শুধু আমি নয়, অপামর জনগণ, আমজনতা সবাই মনে করে। এখানে একটি কথা না বললেই নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি 5ই আগস্টের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তার কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে চলে আসা উচিত ছিল। আমার তো মনে হয় যে এয়ারপোর্ট এবং ঢাকা শহরে লক্ষ লক্ষ লোক তাকে বরণ করার জন্যে তার পাশে দাঁড়াতো। তার দেশে না আসার কোনো কারণ ছিল না। প্রত্যেকটা জিনিসের ভালো যেটা সেটা আমরা পাবোই। আমরা খারাপটার দিকটা ভাবি, কি হতো খারাপ দিকটা? যেহেতু তিনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে জেলে যেতে হতো। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাকে বেশি দিন জেলে থাকতে হতো না। যদি এমন কিছু হতো না। কারণ যে লোককে বরণ করার জন্যে এয়ারপোর্টে ঢাকা শহরে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, তাকে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিথ্যে কিছু মামলা যাকে দেওয়া হয়েছে তাকে ধরতে দ্বিধাবোধ করবেই, ভয় পাবেই। তিনি তখন চলে আসতে পারতেন এবং তার দলকে সামনে থেকে লিড দিতে পারতেন। এটা ছিল তার ভুল না আসাটা। একেবারে ক্লিন ইমেজের তো দরকার নেই, এসে ক্লিন ইমেজ তৈরি করা যেত। এটা তারেক সাহেবের ভুল ছিল বলে আমি মনে করি। আর যে দলটাকে আমরা কিংস পার্টি বলছি, সবে মাত্র জন্ম, দুগ্ধপুষ্য দল, ফিডার খাচ্ছে, তাকে আমরা ভয় পাচ্ছি, প্রচণ্ড ভয় পাচ্ছি। তাকে ভয় পাওয়ার কিছু নেই। এবং তাদেরও আমি সমালোচনা করব এই জন্যে যে তাদের একটা ভুল ছিল, তারা যদি রাজনৈতিক দল গঠন করবেই, তাহলে 5ই আগস্টের পরে যে সরকার গঠন হলো সেই সরকারে তারা না থেকে তখনই তারা রাজনৈতিক দল গঠন করতে পারত। যদি রাজনৈতিক দল গঠন তখন তারা করত, তাহলে আজকে এই 7 মাস পরে তাদের একটা শক্ত একটা ভিত্তি তৈরি হতো রাজনীতির মাঠে নিজস্ব জানান দেওয়ার মতো। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আর যেটা ভালো সেটা আজও ভালো, কালও ভালো। যে কোনো দলেরই আত্মপ্রকাশ করার স্বাধীনতা আছে এই দেশে। তারা যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই জনগণকে পাশে পাবে, এবং তারা যদি তাদের কমিটমেন্ট না রাখে তাহলে তারও ফল তাদেরকে ভোগ করতে হবে। কোনো রাজনৈতিক দলের ভয় পাওয়ার কিছু নেই। যে যার অবস্থান থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর যেটা সেটাই করুক। অবশ্যই এই দেশের মানুষ তাদের সহযোগিতা করবে, তাদের পাশে থাকবে, এবং আমরা একটি সুন্দর দেশ, শান্তির দেশ পাবো, এই আশাটুকু রাখি। আজ এ পর্যন্ত।